মুসলমানদেরকে মমতা ব্যানার্জির আমলে ধর্মচরণ করতে অসুবিধা হচ্ছে কি, রমজান মাসে সারাদিন রোজাই থাকলো, সন্ধ্যাবেলা একটু ফল দিয়ে ইফতার করবে। এমনি সময়ে ফলের যেটা দাম রমজান মাসে ফলের সেটা দুগুণ দাম হয়ে যায়, হয় না? তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এ কথাও জন্য বারবার বলি যে কেন আমাদেরকে শিক্ষিত হতে হবে, কেন শিক্ষার প্রয়োজন, শিক্ষা নিয়ে বারবার আমরা প্রশ্ন করি কেন। এই তত্ত্বভিত্তিক কথা বলে মানুষকে বোঝাতে হবে, মানুষকে যে গোমরাহ করে রেখেছে। আমরা দেখছি রমজান মাসের ফলের দাম বেড়ে যাচ্ছে, আর মমতা ব্যানার্জি তার দলের লোকেরা অনেকে যারা রোজা রাখেনি সারাদিন খেয়েছে, সন্ধ্যাবেলায় মাথায় টুপি হিজাব দিয়ে বসে আপনার সাথে ইফতার করছে, কিন্তু ফলের দাম কমুক এটা নিয়ে একবারও কথা বলছে না। আর এইটা আওয়াজও আমরা তুলছি না। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। তাই বলবো আমাদেরকে শিক্ষা প্রথম দিতে হবে। শিক্ষা থাকলেই চেতনা আসবে, চেতনা থাকলেই প্রশ্ন জন্ম হবে, চেতনা থাকলেই প্রশ্ন করবে। মোদিকে বলবে তুমি হিন্দুদের বাঁচাবার কথা বলেছিলে, সেই হিন্দুরা এখানে 1,28,000 টাকায় সোনা কিনবে 10 গ্রাম, এর জবাব তোমাকে দিতে হবে। 2014 সালে 10 গ্রাম সোনার দাম ছিল শুধু 28,000 টাকা, আর হিন্দুকে বাঁচাবার নাম করে সেই হিন্দুকে এই ধনতেরাস উৎসবের দিনে 1,28,000 টাকায় কেন কিনতে হবে, এই প্রশ্ন তুলবে। শিক্ষা থাকলে চেতনা আসবে, চেতনা থাকলেই প্রশ্ন উঠবে। মমতা ব্যানার্জিকে বলবে রমজান মাসে ফলে একসাথে ঘুমটা টেনে হিজাব দিয়ে আপনাকে ইফতার করতে লাগবে না। আপনার কাজ হবে পশ্চিম বাংলায় ফলপট্টিতে ফলের দাম যাতে কমে তার ব্যবস্থা করা, তার আইন নিয়ে আসা। শিক্ষা থাকলে এই প্রশ্ন চেতনা আসবে, চেতনা থাকলে এই প্রশ্ন হবে। কিন্তু আজকে আমাদেরকে শিক্ষাই ধ্বংস করছে। এরা দেখবেন সব করবে। ইস্যুবাটিতে তৃণমূলের নেতারা নিশ্চিতভাবে আছে তো। আমি সেই তৃণমূলের নেতাদেরকে বলবো ওদেরও দোষ নেই, আপনি যান গিয়ে আপনার এমএলএ কে এমপি কে বলুন। কি বলছি বুঝে আসছে? এরা আমি যেটা বলছিলাম তৃণমূলের নেতাদের দোষ নাই। এখানকার এমপি মহাশয়ের নাম কি? পার্থ ভৌমিক সাহেব, নাম ধরে বলছি। এখানকার বা যারা নেতারা আছে এই গ্রামের লোক যদি গিয়ে বলে দাদা আমি ওখানে একটা ক্লাব করব, ক্লাব করার টাকা দিয়ে দেবে। দাদা আমাদের ক্লাবে একটা ক্যারাম বোর্ড লাগবে, ভালো বড় ম্যাচ বোর্ড দিয়ে দেবে। দাদা আমাদের ক্লাবে একটা টিভি লাগাবো, টিভি দিয়ে দেবে। আবার ওরাই গিয়ে যদি বলে দাদা আমাদের পাড়ার প্রাইমারি স্কুলে টিচার নাই, বলে আচ্ছা দেখছি। ওরাই গিয়ে যদি বলে দাদা যে বাচ্চাগুলো স্কুলে যায় টয়লেটটা খারাপ, এত দুর্গন্ধ বাচ্চারা যেতে পারে না, একটু যাতে কম্পোজিট গ্রান্টে স্কুলে পৌঁছে যায় ব্যবস্থা করে দেন না, আচ্ছা দেখছি। ওরাই বলবে গিয়ে দাদা আমাদের বাচ্চাগুলো যায় যেখানে বসে চটে বসে একটু টেবিল দুটো চেয়ার হতো স্কুলে ভালো হয়, বলে ঠিক আছে আমি দেখে দিচ্ছি। কিন্তু ওরা গিয়ে আবার বলুক দাদা আমাদের পাড়াতে একটা ফিস্টি করবো, 10,000 টাকা লাগবে, ওরা 15,000 টাকা পার করে দেবে। বলবে 10,000 টাকায় ফিস্টি করবি আর 5,000 টাকার মদ খাবি। বুঝতে পারছেন কি বলছি? কেন বলুন তো ডিফারেন্স কি? ওরা কোনো মতেই চাইবে না আপনার ছেলেটা শিক্ষিত হোক, ওরা কোনো মতেই চাইবে না আপনার ছেলেটা প্রতিষ্ঠিত হোক। ওই আপনার ছেলে মানে শুধু মুসলমানের ছেলে নয়, দলিতের ছেলে, আদিবাসীর ছেলে, মতুয়ার ছেলে, নমশূদ্রের ছেলে, পিছিয়ে বর্গের মুসলমানের ছেলে, যাদের প্রতিনিধিত্ব কম, যাদের বলার লোক কম, কোন দিনের জন্য চাইবে না তারা শিক্ষিত। কিন্তু মদ খেয়ে মাতলামি করো টাকা দিয়ে দেবে, ফিস্টি করবে টাকা দেবে, টিভি কেন বড় 18 ইঞ্চি বললে 36 ইঞ্চি টিভি আপনার ক্লাবে পাঠিয়ে দেবে, এমনি গ্রাম বোর্ড বললে ম্যাচ বোর্ড আপনার পাঠিয়ে দেবে, কিন্তু শিক্ষা দেবে না। তাই আমি বলবো আপনাদের, আমি আগেও বলেছি আজকেও বলছি, দরকার লাগলে উপোসে থাকবেন, রোজাই থাকবেন, অনুরোধ করছি আপনাদের বাচ্চাগুলোকে শিক্ষা দিন, শিক্ষার ব্যবস্থা করুন। আমাদেরকে চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তো। আমি একটা শুধু উদাহরণ দেব, রিসেন্ট হয়েছে, দুটো উদাহরণ দেব। একটা হচ্ছে কি, সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছিল সংখ্যালঘু মুসলমানদেরকে। কারা বলেছিল? বিজেপি আর তৃণমূল। সিএ এটা কি আপনারা পড়েছিলেন? সিএ অ্যাক্ট কি পড়েছিলেন? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি আপনি 2019 পড়েছিলেন? বলুন আপনারা। কেউ আমরা পড়িনি এখানে, হয়তো 2-4 জন পড়েছে। হিলাল পড়েছিল, হিলাল ভাই পড়েছে, আর আমরা পড়িনি। কেন? খারাপ ভাবে আমার কথাটা নেবেন না, আমরা পড়তে পারি না বলি আমরা পড়িনি। খারাপ ভাবে নিচ্ছেন নাকি আমার কথাটা? আমি আমার কথা বলি, আমি ইংলিশটা পড়তে পারি না ওই জন্য আমি পড়িনি। বাংলাতে
তাহলে ওখানে কি বলেছে? আপনাকে আমাকে পাড়াতে পাড়াতে এসে কি বুঝিয়েছে? আপনাকে আমাকে উত্তেজিত বলে করেছিল কি বলে? সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে। কিন্তু ওখানে বলেছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওখানে নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে। এবার কাকে কাকে দেবে না দেবে সেটা ভুল আছে, তার জন্য আমিও মামলা করেছি সুপ্রিম কোর্টে, আমার মামলা চলছে। কিন্তু তাড়িয়ে দেবে কোনো একটা শব্দ আপনারা দেখাতে পারবেন না। কিন্তু আপনাকে আমাকে বোঝানো হয়েছে কি মোদিরা দেশ থেকে তাড়িয়ে দেবে, আমরা দেশে রেখে দেবো, এই বলে বোঝানো হয়েছে আমাদের শিক্ষার দুর্বলতার জন্য, শিক্ষা কম থাকার জন্য হোঁচট খেতে আমাদের হয়েছে। শুধু তাই নয়, আমরা যখন ব্যাংকে যদি আমাদের কিছু সঞ্চয় করতে চাই বা কোনো কাজে বিডিও অফিসে গেলাম, আপনার একটা কম্বলের দরকার, আপনার একটা বাড়ির দরকার, আপনার একটা তিরপলের দরকার, আপনার কোনো কিছু দরকারে আপনারা বিডিও অফিসে গেলেন, আমরা দরখাস্ত লেখার মতো উপযুক্ত আমরা নয়। একটা দরখাস্ত আমরা লিখতে পারি না। কতটা সমস্যার সম্মুখীন হতে হয়, খারাপ লাগে না আমাদের? ব্যাংকে গিয়েছি টাকা জমা দেওয়ার সময় 1000 বানানটা ভুল লিখেছি, নিয়ে নাই। আবার যখন ওই টাকাটা আমি আমার টাকা তুলতে যাব, 1000 বানানটা যদি ভুল থাকে অনেক সময় কাগজ ছুঁড়ে ফেলে দেয়। হয়তো আমরা এই সমস্যার সম্মুখীন, নাহলে 20 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে আবার জমা করতে হয়। তাহলে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা কি চাইবো আমাদের ছেলেরা এই সমস্যার সম্মুখীন হোক? মায়েরা চাইবো কি? আমরা কোনো মতেই চাইবো না। যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি আমাদের পরের প্রজন্ম না হয়। তাই আমার বলার বক্তব্য হচ্ছে, আমরা যদি একবেলা না খেতে পাই খাবো না, রোজাই থাকবো সারাদিনে, রোজাই থাকায় ছেলে মেয়েগুলোকে পড়াবো, আর স্কুলে শিক্ষক যাতে আসে ঐক্যবদ্ধ দলবদ্ধ হয়ে আওয়াজ তুলবো, ভোট যাকে ইচ্ছা দেন, আমার কোনো অসুবিধা নাই, আমি জোর জবরদস্তি করার পক্ষেও নয়। কিন্তু আপনাকে বলতে হবে, শাসক যিনি আছে, যে আমার স্কুলে টিচার দিতে হবে, বাথরুমগুলোর দুরবস্থা দূর করতে হবে। ছেলেরা তো যেখানে সেখানে গিয়ে বসে পড়তে পারে, যদিও উচিত নয়, তারপরেও বলছি কিন্তু আমার বাড়ির বাচ্চা মেয়েগুলো বাইরে রাস্তাঘাটে করার পারবে? তারা কি স্কুলে যাবে না? তাহলে স্কুলে না, আর যদি ওই নোংরা বাথরুমে যে টয়লেট করে রোগী হবে, তাহলে ক্ষতিগ্রস্ত আমার কত রকম ভাবে করছে। এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে, এইগুলো সব চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। এই আওয়াজ আমরা তুলছি বলি আমাদের উপরে চাপ আসছে। আমাকে 42 দিন জেলে রেখেছিল কেন? আমি কি দোষ করেছি? এই তো বিশ্বজিৎ দাকে রেখেছিল, আমরা কি দোষ করেছি ভাই? আমাদের অপরাধটা কি? আমরা এইগুলোই বলেছি যে স্কুলে শিক্ষক দিতে হবে। দত্তপুকুরের মানুষ খুব বেশি হলে বারাসাত হসপিটালে গিয়ে যাতে ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা করতে হবে। দত্তপুকুরের ইস্যুবাটির লোককে হেভি ট্রিটমেন্ট নেওয়ার জন্য কলকাতা আরজি কর পিজি এনআরএস এ কেন ছুটে যেতে হবে, এই প্রশ্ন আমরা করেছি। আমরা প্রশ্ন করেছি দত্তপুকুরে এইখানকার সবজি ব্যবসায়ী যারা আছে, যারা কৃষকরা আছে, উৎপাদিত ফসলের 3 গুণ দাম কেন পাবে না? এদের ইনকাম বাড়াতে হবে। আমি প্রশ্ন করেছি দত্তপুকুরে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে, দত্তপুকুরে ওই সম্প্রীতি ফিরিয়ে নিয়ে আসতে হবে, এখানে সাম্প্রদায়িক শক্তির মাথা চাড়া দেওয়া যাবে না। আমরা প্রশ্ন করেছি পশ্চিম বাংলার ঐতিহ্য, রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলার যে ঐতিহ্য সেটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমরা প্রশ্ন করেছি বেকার শিক্ষিত যুবক যুবতীদের হাতে কাজ তুলে দিতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে। আমরা প্রশ্ন করেছি নারীর নিরাপত্তা দিতে হবে, আমাদের ভারত, আমাদের নারীর স্বাধীনতা দিতে হবে। আমরা প্রশ্ন করেছি আপনি শ্রমের মূল্যায়ন করতে হবে। আমরা প্রশ্ন করেছি এই সব দত্তপুর হাইওয়ের ধারে যে সমস্ত ব্যবসায়ীরা আছে অনৈতিক অবৈধভাবে তাদের কাছে তোলাবাজি করা যাবে না। আমরা প্রশ্ন করেছি সঠিক নিয়ম মেনটেন করে ব্যবসা করার আরো সুযোগ দিতে হবে। এক কথা আমরা প্রশ্ন করেছি পশ্চিম বাংলার মানুষের আর্থসামাজিক ভাবে উন্নয়ন করতে হবে, সেইটাই হচ্ছে আমাদের কাছে অপরাধ। এই কথা কেন এরা বলবে? আমরা প্রশ্ন করেছি স্কুলে শিক্ষক দিতে হবে, আমরা প্রশ্ন করেছি হসপিটালে ডক্টর দিতে হবে, এটাই আমাদের অপরাধ হয়ে গেছে, ধরে ওই জন্য জেলের মধ্যে রেখেছে। তাই বন্ধুগণ, আমার বলা আপনাদের বোঝানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের জন্য প্রশ্ন যখন হচ্ছে আপনাদেরকে একটু নড়ে চড়ে বসতে হবে। শুধু একা নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, রাকেশ বেরারা, জামির দ্বারা প্রশ্ন করে গেলে সমাধান হবে না। সমাধান হতে গেলে গ্রাসরুট লেভেল থেকে আওয়াজ তুলতে হবে, বুথ থেকে আওয়াজ তুলতে হবে, মহল্লা থেকে আওয়াজ তুলতে হবে, পাড়ায় পাড়ায় আওয়াজ তুলতে হবে। শিক্ষক নিয়োগ চাই, শিক্ষক নিয়োগ চাই, শিক্ষক নিয়োগ চাই, আওয়াজ তুলতে হবে, তাহলেই সমাধান হবে।